আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে বিতাড়িত করে 1700 একর জমি ফিরিয়ে আনলো আসাম সরকার। নিঃসন্দেহে বড় পদক্ষেপ। 2021 সালে যখন আসামে সরকার গঠন হয় তখনই কিন্তু টার্গেট ছিল যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তারা যে জায়গাগুলো দখল করে আছে সেগুলোকে সম্পূর্ণভাবে খালি করা এবং সরকারি জমিকে পুনরুদ্ধার করা। এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 3-4 বছরের মধ্যে কিন্তু সেই অসাধ্য সাধনটি প্রায় 90% করে ফেললেন, তা কিন্তু কালকে তিনি অফিসিয়ালি জানিয়েছেন। কালকে আসামের একটি জায়গায় রেইড করা হয় যেখানে অবৈধ বাংলাদেশি মুসলিমরা দিনের পর দিন ভারতের জমি দখল করে বসবাস করেছেন। তারা সকলেই বাংলা বলতে পারেন, কিন্তু বাংলা বলার মধ্যে এক বাংলাদেশি টান ছিল। সাম্প্রতিক সময়ে কে বাংলাদেশি, কে বাঙালি, কে পশ্চিমবঙ্গের বাসিন্দা, এই নিয়ে নানা বিতর্ক হয়েছে। আমি সে সকল বিতর্কে আজকে অন্তত এই প্রতিবেদনে ঢুকছি না, কারণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। অকারণে রাজনীতি করতে গিয়ে সমস্ত কিছুর সঙ্গে রাজনীতি মিশিয়ে দেওয়া আমাদের এই পশ্চিমবঙ্গের কিছু রাজনীতিবিদদের প্রবণতা হতে পারে, কিন্তু আজকে আসাম সরকার যে ঘটনা ঘটিয়েছে তার আন্তর্জাতিক স্তরের একটা গুরুত্ব আছে। কারণ এই ঘটনা নিয়ে মোহাম্মদ ইউনূস ইউনাইটেড নেশন বা আন্তর্জাতিক একাধিক সংগঠনের কাছে এর আগেও গেছেন এবং হয়তো ভবিষ্যতেও যেতে পারেন, তবে খুব একটা লাভ হবে বলে আমার অন্তত মনে হয়নি। আজকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি টুইট করেছেন এবং টুইটটি করে তিনি পরিষ্কার বলেছেন, গেম ওভার ফর ইললিগাল এনক্রোচমেন্ট অ্যাট যমুনা, মিশন কমপ্লিটেড অ্যাট 5250 বিঘাস রিক্লেমড থ্রু পিসফুল, লফুল অ্যান্ড ডিসিসিভ অ্যাকশন। দেখুন, একটি সরকার যদি ঠিকভাবে এই অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে উচ্ছেদ করে আইনত, তাতে আর কোনো অংশ থেকে বিরোধিতা এক্সপেক্টেড নয়। এবং 5250 বিঘা জমি তারা রিক্লেম করেছে, তারা ফিরিয়ে এনেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। ভারতের সম্পদ এরা যে দিনের পর দিন ব্যবহার করছে তা শুধু নয়, ভারতের জমি এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো ফরেস্ট ল্যান্ড, যে জায়গাগুলো বায়োডাইভার্সিটি রক্ষা করতে ব্যবহার করা হয়, জীব জন্তু সকলের সামাজিক যে ভারসাম্য সেই ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করা হয়, ঠিক সেই অংশের 5250 বিঘা জমিকে দখল করে নেওয়া কোনো সুস্থ মানসিকতার পরিচয় নয়। পাশাপাশি আসামের সরকার যখন গঠন করা হয়েছিল তখন এই হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন তাদের টার্গেট হলো টোটাল 1,45,000 বিঘা জমি কিন্তু তারা পুনরুদ্ধার করবেন। এবং একরের হিসাবে যদি সংখ্যাটা দেখেন তাহলে ছিল 47,850 একর। 9 নভেম্বর অর্থাৎ ঠিক 1 মাস আগে তারা কিন্তু এর আগে প্রায় 580 জন অবৈধ বাংলাদেশি মুসলিমকে উচ্ছেদ করে এবং এর ফলেও কিন্তু তারা 476 একর ফরেস্ট ল্যান্ডকে রিক্লেম করতে পেরেছিল, অর্থাৎ জমি ফিরিয়ে আনতে পেরেছিল। এবং যাদেরকে উচ্ছেদ করা হয়েছিল তাদেরকে কিন্তু আইনত উচ্ছেদ করা হয়েছে বলে আসাম সরকার জানিয়েছে, কারণ তাদেরকে 15 দিন আগে নোটিশ সার্ভ করা হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল, আপনারা যে জমি দখল করে রেখেছেন সেই জমি আসলে সরকারি সম্পত্তি, আপনারা এইভাবে সরকারি সম্পত্তি দখল করে ঘরবাড়ি তৈরি করে থাকতে পারেন না। কিন্তু 15 দিনের পরেও যারা ওই জায়গাটি না ছাড়তে রাজি হয়নি তাদেরকে কিন্তু বুলডোজারে কার্যত তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু হয়েছে। কালকে যখন আসামের এই ধরনের বুলডোজার রেইড হয় সে সময় কিন্তু নজিরবিহীন বিক্ষোভের সামনে পড়তে হয় উচ্ছেদকারীদের। আমি একটি ভিডিও ক্লিপিংস আপনাদের দেখাবো 1 থেকে 1.5 মিনিট, আপনারা দেখুন কিভাবে সরকারি অফিসিয়াল যিনি বুলডোজার চালাচ্ছিলেন তাদের উপর, আইনজ্ঞ সকলের উপর এই অবৈধ বাংলাদেশিরা রীতিমতো ঝাঁপিয়ে পড়েন। তারপর আমি বাকি কথা বলবো এবং আপনারা বোঝার চেষ্টা করুন এই কাজটি আসলে ঠিক না ভুল। দেশের সম্পদের থেকেও অনেক বড় বিষয় এখন জড়িয়ে যাচ্ছে সুরক্ষা। কারণ ঠিক 2 দিন আগে আরো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনাদের দেখাচ্ছি, দেখুন এই আসাম থেকে 11 বাংলাদেশিকে সরাসরি গ্রেফতার করা হয়েছিল জঙ্গি যোগে এবং তারা পরীক্ষিত জঙ্গি এটা প্রমাণ করে দিয়েছিল আসাম সরকার, কারণ এরা আনসারুল্লাহ বাংলা টিমের প্রক্সি গ্রুপ IMK সদস্য ছিল এবং এরা আসামে নিউ ইয়ার সেলিব্রেশন ওরিয়েন্টের সময় বড়সড় হামলার পরিকল্পনা করেছিল। অর্থাৎ এই যেখানে উচ্ছেদ পর্ব চলছে তার ভিতরেও যদি অবৈধ বাংলাদেশি থাকে
তারা যে দেশের ভারতবর্ষের ভালো করতে এদেশে এসেছে সেরকম বিষয়টা নয়। কারণ এই সেভেন সিস্টার্স আসাম ওরিয়েন্টেড বিষয় দিনের পর দিন যে নাশকতামূলক ঘটনা ঘটছে তার পিছনে বাংলাদেশিরা জড়িয়ে আছে। মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এই জড়িয়ে থাকার সম্ভাবনা অনেকটা বেড়ে গেছে এবং এখানে উলফা আইকে অ্যাক্টিভ করার চেষ্টা মোহাম্মদ ইউনূস স্বয়ং করেছেন পরেশ বড়ুয়ার সঙ্গে বৈঠক করে। এই ভিডিওটি দেখুন, তাহলেই বুঝবেন এরা কি সাধারণ মানুষ যে এরা পুলিশ প্রশাসন আইনজীবী এবং রাজ্য সরকারের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়ছেন উচ্ছেদকে আটকাতে। এরা কি সত্যি সাধারণ মানুষ নাকি এদের ভিতরেও কোনো জঙ্গি প্রবণতা লুকিয়ে আছে? ভিডিওটি আগে দেখুন, তারপর নিজেরাই বুঝতে পারবেন এক্স্যাক্টলি কি রকম বাধার সম্মুখীন হতে হলো আসামের সরকারকে। শুধু আসামের সরকার নয়, এই অবৈধ সরকারি জমিকে দখল করা নিয়ে কালকে উত্তরপ্রদেশ উত্তাল হলো। উত্তরপ্রদেশের সম্বল এই পার্টিকুলার জায়গায় মদিনা মসজিদ নামক একটি মসজিদ গড়ে উঠেছিল সরকারি জমিকে দখল করে। সে মসজিদের আয়তন ছিল 439 বর্গ ফুট। এই অঞ্চলের মসজিদটি সম্পূর্ণভাবে অবৈধভাবে তৈরি করা হয়েছিল এবং এই মসজিদকে যখন ভাঙতে যাওয়া হয় তখন কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় উত্তরপ্রদেশ সরকারকে। তবে উত্তরপ্রদেশ সরকার কিন্তু থামেনি। এর পরের দিন তারা বুলডোজার নিয়ে যায়, তবে একটা বুলডোজার নয়, তিনটে বুলডোজার নিয়ে যায় এবং সেই অঞ্চলে একটি মসজিদকে কেন্দ্র করে মাদ্রাসা গড়ে উঠেছিল যার আয়তন কিন্তু 1339 স্কোয়ার ফুট এবং সেই সরকারি জমিতে গজিয়ে ওঠা মাদ্রাসাকে তারা বুলডোজারের মাধ্যমে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে এবং সেই ভিডিও উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। এবার আজকে আসামের এই ঘটনা এবং উত্তরপ্রদেশের এই ঘটনা কোথায় সমার্থক হয়ে যায় জানেন? সমার্থক হয়ে যায় কারণ সরকারি জমি দখল আলটিমেটলি আমাদের দেশের মাটিতে দিনের পর দিন হচ্ছে এবং কিছু সরকার শুধুমাত্র অ্যাকশন নিচ্ছে, বাকিরা রাজনীতি করছে। সরকার রাজনীতি করেই গঠন হয়, এটা বাস্তব, কিন্তু দেশের সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করা কোনো সরকারের জিওপলিটিক্যাল কিংবা পলিটিক্যাল গোল হতে পারে না। ফলে অবৈধ মাদ্রাসা হোক, অবৈধ মসজিদ হোক কিংবা অবৈধ বাংলাদেশিদের দখল করা জমিতে ঘরবাড়ি গড়ে ওঠা হোক, কোথাও না কোথাও সমস্ত ঘটনাগুলো কিন্তু একই সূত্রে বাঁধা। আজকে আসাম সরকার যে দৃষ্টান্ত স্থাপন করছে, উত্তরপ্রদেশ সরকারও কিন্তু সেই দৃষ্টান্ত স্থাপন করছে, যারা জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে দিনের পর দিন একাধিক অ্যাকশন নিয়ে সরকারি জমিকে ফিরিয়ে আনছে। সরকারি জমিতে মাদ্রাসা হওয়াও ভুল, মসজিদ হওয়াও ভুল, বা কোনো হিন্দু নাগরিক যদি সেই জমি দখল করে অন্য কিছু করেন সেটাও কিন্তু একই রকম নিন্দনীয়। জমি সরকারের, আর আসামের ঘটনা তো এক্সেপশনাল, কারণ ফরেস্ট ল্যান্ডকে দিনের পর দিন ব্যবহার করা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের দ্বারা। এবং কালকে আসাম সরকার যে পদক্ষেপ নিয়েছে তা মোহাম্মদ ইউনূসের কাছে ঘুম ওড়ানোর মতো
মানে ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট, কারণ আন্তর্জাতিক সংগঠনগুলো এরপর পিছনে পড়বেই আসামের, ভারতবর্ষের। মনে আছে কিছুদিন আগে এই অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদ পর্ব নিয়ে অবৈধ এই বাংলাদেশিদের মুসলিম আখ্যায়িত করে এই যে আন্তর্জাতিক সংগঠনগুলো মিথ্যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল। তারা শুধু বলেছিল শুধুমাত্র ভারতের মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, তারপরে ভারত পাল্টা স্টেটমেন্ট দিয়েছে এবং আজকে আসাম সরকার ফের এই ধরনের পদক্ষেপ নিয়ে বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক সংগঠন যা ইচ্ছা বলুক, মোহাম্মদ ইউনূস যেভাবে বাজার গরম করার করুক, ভারতের সুরক্ষার জন্য আলটিমেট যে পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতেও কিন্তু নেবে। বাংলাদেশ এখন একেবারে আলোচনার শীর্ষে এবং সেখানে ভারতের ওপরে ক্ষোভ ক্রোধ একেবারে ফেটে পড়ছে। অন্য ব্যাপার নিয়ে নয়, রাজনীতি নিয়ে নয়, এটা হচ্ছে নাকি খেলা নিয়ে। খেলা মানে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, তাকে নিয়ে এখন বাংলাদেশের যে সমস্ত সংবাদপত্র সংবাদ মাধ্যম সেগুলো এখন সরগরম। কারণটা কি? ভারতীয় ক্রিকেট আইপিএলে কলকাতার নামে নামাঙ্কিত যে KKR মানে কলকাতা নাইট রাইডার্স, সেই টিম থেকে শেষমেশ বহিষ্কৃত হতে হয়েছে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে। ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা BCCI বলেছে সম্প্রতি বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার কারণে BCCI KKR-কে এই সিদ্ধান্ত নিতে বলেছে। আর তারপরে সামান্য কিছু গড়িমসি এবং শেষমেশ KKR থেকে বহিষ্কৃত এবং IPL থেকেই বহিষ্কৃত মুস্তাফিজুর বাংলাদেশের ক্রিকেটার। আর সঙ্গে সঙ্গে ফেটে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সেখানকার মানুষ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি লিখেছেন কি? তিনি পোস্ট করেছেন, চরমপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির কাছে নথি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে। আমি এই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে নিন্দা ও প্রতিবাদ করি সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির চাপে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আর একজন মোস্তফা সরোয়ার ফারুকি, কি সংস্কৃতি বিষয়ক পরামর্শদাতা বা অ্যাডভাইজার, তিনি বলেছেন ঘটনাটিকে ন্যক্কারজনক বলে অভিহিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। IPL-এ মুস্তাফিজের সাথে যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা ঘৃণার রাজনীতি দেখেছেন এবং গভীরভাবে আহত হয়েছেন। ঘৃণার রাজনীতিতে ডুবে থাকা বাংলাদেশের বর্তমান সরকারের কুশীলবরা ঘৃণার রাজনীতি অন্য কোনো জায়গায় দেখতে পাননি। তারা সেটা দেখছেন ভারতের এই ভূমিকায়। এটা দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এই দুই মহাশয় আসিফ নজরুল সরোয়ার এবং তাদের সঙ্গে যারা বাংলাদেশের মানুষ, যারা ভারতের এই ব্যাপারে মানে BCCI এর এই সিদ্ধান্তে খুবই ক্ষেপে গেছেন, রেগে গেছেন, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। শুধু তাদের উদ্দেশ্যেও কথা বলবো না, আমি দেখলাম বেশ কিছু ইউটিউবের চ্যানেলে, আমাদের বাংলাদেশের চ্যানেল, সেখানে ভারতের সাংবাদিকদের নামকরা মানুষদের সেখানে ডেকে নিয়ে আসা হয়েছে এবং তারা সেখানে বলেছেন তারা কেউ ব্যক্তিগতভাবে নাকি এই এইটা সমর্থন করেন না। BCCI যেটা করেছেন, ব্যক্তিগতভাবে সমর্থনের তো এখানে জায়গাটা নেই, কারণ এই জায়গাটা ব্যক্তিগত ভাবের ঊর্ধ্বের ভাব, এর পেছনে অন্যরকম কারণ, এটা ব্যক্তিগত কারণ নয়। ওই যে বলা হয়েছে না BCCI-র পক্ষ থেকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, এইটা মাথায় রাখতে হবে, ব্যক্তিগত ব্যাপারটা তুলে দিন।
তো যারা এইসব বলছেন তাদেরকে একটা কথাই বলতে চাই, ভারতের প্রতি বাংলাদেশের মানুষের প্রেম যে কত গভীর তার পরিচয় তো গত 1.5 বছর ধরে ভারতের মানুষ দেখেছে। অবশ্য বলতেই পারেন ওসব ব্যাপার তো খেলার মাঠের নয়, রাজনীতির। সুতরাং খেলার সঙ্গে সেসব কাহিনী জড়াচ্ছেন কেন? খুব ঠিক কথা। স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে বলুন, এটাও খুব ঠিক কথা। তাই হোক, তবে সেই স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে দুটো কথা বলি। প্রথমে একটা দিনের কথা মনে করিয়ে দিই। 19শে নভেম্বর 2023 ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে ওডিআই ওয়ার্ল্ড কাপ মানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল 6 উইকেটে। ভারতের সেই পরাজয়ে অস্ট্রেলিয়ানরাও ততটা উচ্ছ্বাস করেনি, মানে তাদের জয়ে, অস্ট্রেলিয়ানরা নিজেদের জয়ে যতটা না উচ্ছ্বাস করেছিল তার থেকে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছিল বাংলাদেশের এই স্পোর্টস লাভাররা, যারা বলেন খেলার মাঠে আবার রাজনীতি কি। বাংলাদেশে ভারতের পরাজয়ের আনন্দের সবচেয়ে বড় প্রদর্শন ঘটেছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাইনাল ম্যাচ দেখার জন্য টিএসসি বা টেস্টিং স্টুডেন্ট সেন্টার স্কোয়ারে একটি বিশাল বড় স্ক্রিন লাগিয়েছিলেন। হাজার হাজার ছাত্র সেই খেলা দেখতে জড়ো হয়েছিলেন। যখন ভারত ম্যাচ হেরে গেল তখন টিএসসি স্কোয়ার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শয়ে শয়ে হাজারে হাজারে আনন্দে নাচতে নাচতে এবং গান গাইতে শুরু করেছিল, কারণ ভারতের পরাজয়। তারা জাতীয় গর্ব নিয়ে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান লাগিয়েছিল সেদিন। ভারত হেরেছে, এটাই বাংলাদেশের জাতীয় গর্বের কারণ হয়েছিল, দেখা গিয়েছিল সেদিন। খেলার মাঠ তো রাজনীতি নয়, এটার বড় প্রমাণ এই উদযাপন যে সেদিন শুধু ওই টিএসসিতে বা ঢাকায় সীমাবদ্ধ ছিল তা নয়, বাংলাদেশের অন্যান্য শহর জুড়ে একই দৃশ্য দেখা গিয়েছিল। ভারতের পরাজয়, তাতে বাংলাদেশের খুশি। যদি ফাইনাল খেলাটা ভারত আর পাকিস্তানের মধ্যে হতো আর পাকিস্তান যদি জিততো সেই খেলায়, তাহলেও বুঝতাম জাত ভাই জিতেছে তাই এই খুশি, তাও না হয় মানা যেত। কিন্তু অস্ট্রেলিয়ার জয়ে বাংলাদেশের আনন্দ একটাই কারণে, আর সে কারণটা ভারতের হার মানে বাংলাদেশের জয়। ভুল বললে শুধরে দেবেন। আসলে মুস্তাফিজুরকে নিয়ে বা বাংলাদেশের সঙ্গে ক্রীড়া সম্পর্ক নিয়ে ভারত আজ যে অবস্থান নিয়েছে সেটা ক্রিয়া নয়, ওটা প্রতিক্রিয়া। স্বীকার করতেই হয় এর মধ্যে রাজনীতি আছে। রাজনীতি নেই আমি তা কখনোই বলছি না, বলবও না, কিন্তু সেই রাজনীতিটা আদৌ অস্বাভাবিক নয়। আর এটা নতুন কিছু নয়। শুধু যে ভারত এইটা করে বা ভারত বা এই উপমহাদেশে এমন ঘটনা ঘটে এমনটাও নয়। আসলে খেলার মাঠ এবং রাজনীতি আপাত দৃষ্টিতে দুটো ভিন্ন মেরুর বিষয় মনে হলেও ইতিহাসের পাতায় এরা অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। খেলার মাঠ যেমন সংহতির জায়গা, তেমনি এটা বারবার রাজনৈতিক আদর্শ প্রচার, প্রতিবাদ এবং জাতীয়তাবাদের বহিঃপ্রকাশের মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই যে ক্রিকেট খেলতে গিয়ে কয়েকদিন আগে একজন কাশ্মীরি প্লেয়ার খেলোয়াড় সে তার টুপিতে প্যালেস্টাইনের পতাকাটা দিয়েছিল, কেন? ওটা কি খেলার অঙ্গ ছিল? না, রাজনীতি। সুতরাং এই যে খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে, এই কথাটা শুনতে ভালো লাগলেও বাস্তব ছবি কিন্তু একেবারেই আলাদা। সেই প্রাচীন অলিম্পিক থেকে শুরু করে আধুনিক ফুটবল বিশ্বকাপ পর্যন্ত খেলার মাঠ সব জায়গাতে ক্ষমতার লড়াই, কূটনীতি, সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করেছে খেলার মাঠ। আপনারা রোমের যে রাজা সম্রাট নিরোর কথা শুনেছেন।
আপনারা হয়তো নিরো যে বলে না, রোম যখন জ্বলছিল নিরো তখন বেহালা বাজাচ্ছিলেন। আসলে নিরো আর একটা কারণের জন্য বিখ্যাত। নিরো জবরদস্তি করে তিনি অলিম্পিকে সাহিত্য এবং সঙ্গীতকে ঢুকিয়ে দিয়েছিলেন এবং সেখানে অলিম্পিকে পুরস্কার জিতে নিয়েছিলেন এই দুই বিভাগে। ব্যাপারটা বুঝলেন? বিখ্যাত ইংরেজ লেখক জর্জ অরওয়েল যথার্থই বলেছিলেন, খেলাধুলো হলো যুদ্ধ বিগ্রহের সংক্ষিপ্ত রূপ। এখানে শুধু গুলিটা চলে না, আর সবকিছু চলে। গুলিও কিন্তু চলেছে, সেটা অন্য প্রসঙ্গ। 1936 সালের বার্লিন অলিম্পিকের আসরকে হিটলার ব্যবহার করেছিলেন নাজি আদর্শ প্রমাণের মঞ্চ হিসেবে, কিন্তু কৃষ্ণাঙ্গ অ্যাথলেট জেসি ওয়েন্স 4টি সোনা জিতে হিটলারের সেই দর্প চূর্ণ করে দিয়েছিলেন। সেটা ছিল খেলার মাঠে বর্ণবাদের বিরুদ্ধে এক নীরব কিন্তু শক্তিশালী রাজনৈতিক প্রতিবাদ। 1968 সালের মেক্সিকো সিটি অলিম্পিক, সেখানে পদক মঞ্চে আমেরিকার দুই কৃষ্ণাঙ্গ অ্যাথলিট টমি স্মিথ এবং জন কার্লোস, তারা মাথা নিচু করে একটা কালো দস্তানা পরা হাত মুষ্টিবদ্ধ করে ওপরে তুলে ধরেছিলেন। কি বলতে চেয়েছিলেন? ব্ল্যাক পাওয়ার মুভমেন্টের প্রতি তাদের সংহতি এবং বর্ণবাদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ। আচ্ছা, আরো আসুন, বর্ণবাদী নীতির কারণে দক্ষিণ আফ্রিকাকে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট ও অলিম্পিক থেকে নিষিদ্ধ রাখা হয়েছিল। সেটাও রাজনীতি। তবে এই ক্রীড়া বয়কট দেশটিতে রাজনৈতিক পরিবর্তনের পথে বড় চাপ তৈরি করেছিল, এটাও সত্যি। বর্তমান সময়েও খেলার মাঠে রাজনৈতিক বার্তা থেকে খেলার মাঠ মুক্ত নয়। ফিফা বিশ্বকাপ বা অলিম্পিকের আয়োজক দেশ হওয়ার লড়াই আসলে নিজেদের সফট পাওয়ার প্রদর্শনের এক বড় মাধ্যম। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে ফিলিস্তিন ইস্যু, এই সব কিছু নিয়ে গ্যালারিতে ব্যানার দিয়েছে, খেলোয়াড়রা জার্সিতে তাদের রাজনৈতিক মতবাদকে ফুটিয়ে তুলেছেন। এসব প্রমাণ করে খেলা শুধু খেলা নয়, খেলা রাজনীতিও। আর এই রাজনীতির জন্যই বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার, আবার বলছি, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার, যিনি বিশ্ব ক্রিকেটের আঙিনায় বাংলাদেশকে তুলে ধরেছিলেন, সেই সাকিবুল হাসানকে মিথ্যে মামলায় জড়িয়ে তার দেশে ফেরাকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। এই যাদের ট্র্যাক রেকর্ড, তারা মুস্তাফিজের জন্যে মুখ খুলছে। হাসবেন না কাঁদবেন? সুতরাং মুস্তাফিজুরকে বহিষ্কারের ঘটনায় যাদের মাথায় আজ আকাশ ভেঙে পড়েছে, বড় বড় জ্ঞানের কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলি, আগে নিজেকে দেখুন, নিজেকে প্রশ্ন করুন, কেন ভারত এমন পদক্ষেপ করলো? কেন ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশকেও এক বিন্দুতে নিয়ে গিয়ে স্থাপন করল? পাকিস্তানের কোনো খেলোয়াড়, তাদেরকে আইপিএলে অধিকার নেই তাদের অংশ নেওয়ার। পাকিস্তানের কোনো খেলা ভারতে হবে না। ভারত পাকিস্তানে গিয়ে কোনো খেলা খেলবে না। ভারত পাকিস্তানের খেলা যেটা চলছে বিদেশের মাঠে, সেই একই জায়গায় বাংলাদেশ আজকে নিজেদেরকে নিয়ে গেছে। তাদের পাকিস্তান প্রেম এবং ভারত বিরোধিতা, তীব্র ভারত বিরোধিতার মানসিকতা এর কারণ। আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ।